নিউ ইয়র্কে আক্তারের গায়ে ডিম নিক্ষেপ, যুবলীগ কর্মী আটক। ঢাকা এনসিপির বিক্ষোভ, সরকারকে দোষারোপ নাহিদ ও জামাতের, আওয়ামী লীগকে দুষছে বিএনপি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সফরসঙ্গী নেতাদের উপর হামলায় সরকারের দুঃখ প্রকাশ। ভারতীয় মিডিয়ায় মির্জা ফখরুলের সাক্ষাৎকারে তোলপাড়, ভুলভাবে বক্তব্য উপস্থাপনের দাবি বিএনপির। আসন নিয়ে আলোচনার সত্যতা অস্বীকার জামাতের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফর ঘিরে উত্তাল নিউ ইয়র্ক। বিমানবন্দরে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ হয়েছে। সফরসঙ্গী এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনকে নাজেহাল করার পাশাপাশি ডিম ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছে বিভিন্ন রাজনৈতিক মহল। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলায় জড়িত মিজান চৌধুরী নামে যুবলীগের এক কর্মীকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সোমবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় জয় বাংলা স্লোগান দিয়ে তার উপর ডিম ছোড়া হয়। পরে তার গাড়ির সামনে শুয়ে বিভিন্ন স্লোগান দেয় তারা। প্রধান উপদেষ্টার সফর ঘিরে আগে থেকে বিমানবন্দরে অবস্থান করে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা। সফরসঙ্গী হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থাকায় দলটির নেতাকর্মীরাও পাল্টা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয়। ডিম ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়ায় আক্তার হোসেন বলেন, হামলায় ভয় পান না তিনি। বলেন, এ ঘটনায় আবারও প্রমাণ হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, তারা বিদেশের বিভিন্ন জায়গায় তারা এখনো সন্ত্রাসের সব করছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান রাখবো, যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ এবং তাদের দোসররা সন্ত্রাসের সব করছে, তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। আমেরিকা একটু ডেমোক্রেটিক দেশ, 10-20 জন এসে এখানে একটা স্লোগান দিতে পারে, ডিম মারতে পারে, এটা একটা ব্যাড কালচার নিঃসন্দেহে। তবে এটা খুব ব্যতিক্রমধর্মী, এমন কোনো মানে হতাশ হওয়ার মতো বা খুব উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা নয়। কারণ 10 জন এসে একটা ডিম মেরে দিতে পারে, তবে বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। এই ইস্যুতে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সেটা নিয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের এখানে নিউ ইয়র্কের আমাদের যে কনসুলেট অফিস এবং আমাদের পার্মানেন্ট মিশন, এরা এটা দেখছেন। ডিম ছোড়ার ঘটনায় নিউ ইয়র্কে বিক্ষোভ করে আক্তার হোসেন সহ এনসিপি নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িত মিজান চৌধুরী নামে যুবলীগের এক কর্মীকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে এনসিপির নেতারা বলেছেন, যারা ভারতের উপর ভর করে আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। দলের সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার ঘটনার জন্য সরকারকে দায়ী করেছেন তারা। প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় নিউ ইয়র্কে কনসুলেট জেনারেলকে প্রত্যাহারের দাবি জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদিকে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, দীর্ঘ 15 বছর বিএনপি সেমি গৃহপালিত দলের ভূমিকা পালন করেছে। মঙ্গলবার সন্ধ্যায় এক বিক্ষোভ মিছিল শেষে এ কথা বলেন তিনি। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সেখানে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হন নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। হেনস্থা করা হয় এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারাকেও। এরই প্রতিবাদে রাজধানীতে এনসিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বিদেশে বাংলাদেশিদের দূতাবাসগুলোতে এখনো স্বৈরাচারের দোসররা বসে আছেন। এনসিপি নেতাদের ওপর হামলায় জড়িতদের বিচার দাবি করেন তিনি। যখন মাহফুজ আলমের উপরে, উপদেষ্টা মাহফুজ আলমের উপর আক্রমণ হয়েছিল, তখন আমরা বলেছিলাম যে গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদেরকে টার্গেট করা হচ্ছে এবং এই ঘটনাগুলোর সাথে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা জড়িত। ভিতর থেকে এই ইনফরমেশনগুলো লিক করা হয় এবং সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনা ঘটতে পেরেছিল। গতকালকের ঘটনায় সকল হামলাকারীদের চিহ্নিত করা এবং অবিলম্বে গ্রেফতার করা
নিউ ইয়র্কের কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ঘটনার সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। দলটির নেতাকর্মীদের ওপর এমন হামলার প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগ থেকে এক বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করে এনসিপির নেতারা। পরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলা মোটরের সামনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। জাতীয় পার্টি ছিল গৃহপালিত বিরোধী দল সংসদের মধ্যে, আর সেমি গৃহপালিত একটা দল ছিল বিএনপি। তারা রাজপথে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেই ব্যর্থতার কারণে আমাদের 2000 ভাইকে আমরা শহীদ হতে দেখেছি। বাংলাদেশে যে দূতাবাসগুলোতে এখনো আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গরা রয়েছেন, অতি দ্রুত গতিতে সিভিল সার্ভিস থেকে, সেনাবাহিনী থেকে, বিভিন্ন রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠান যারা রয়েছে, অতীব সত্তর আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী রয়েছে, তাদেরকে দ্রুত গতিতে অপসারণ করতে হবে। 2024 সালের গণ অভ্যুত্থান শুধুমাত্র ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল না, ভারতের আগ্রাসনের বিরুদ্ধেও ছিল উল্লেখ করে দলটির নেতা সার্জিস আলম বলেন, যারা ভারতের ওপর ভর করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন, তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। আমরা স্পষ্ট করে বলি, আর এই ধরনের পরোক্ষভাবে কথা বলা আমরা পছন্দ করি না। আমরা তাদের কাছে জানতে চাই, তারা ক্ষমতায় আসার জন্য জনগণের আস্থা যখন প্রতিনিয়ত হারাতে বসেছে, তখন কি আবার তারা ভারতের সাথে নেগোসিয়েশন করে, তাদেরকে খুশি করে, আওয়ামী লীগকে পিঠ চাপড়ে জাতীয় পার্টির সাথে নেগোসিয়েশন করে তারা কি এই বাংলাদেশে নতুন করে ক্ষমতায় আসতে চায় কিনা? এনসিপির নেতারা বলেন, ফ্যাসিবাদের দোসররা আবারও রাজনীতির মাঠে মাথাচাড়া দিয়ে উঠলে জনগণকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করা হবে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে এনসিপি নেতা আক্তার হোসেনের নাজেহাল হওয়ার ঘটনা দুর্ভাগ্যজনক। এর জন্য সরকারই দায়ী। রাষ্ট্রীয় সফরে যাওয়া ব্যক্তিদের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য তার। এটা খুব দুর্ভাগ্যজনক, ঠিক নয়। এটার জন্য দায়ী আমি সরকারকে বলবো। সরকারের ফরেন ডিপার্টমেন্ট, পররাষ্ট্র দপ্তর, তাদের রাষ্ট্রীয় অতিথি তারা জাতিসংঘ অধিবেশনে গিয়েছে, তাদের নিরাপত্তা, তাদের মর্যাদা দেওয়ার দায়িত্ব ছিল সরকারের। ওখানকার মিশনগুলো, আমাদের নিউ ইয়র্কে জাতিসংঘ মিশন আছে, মার্কিন অ্যাম্বাসেডার আছে, ইট ইজ দেয়ার ডিউটি টু সেভ দেম। এটা তাদের দায়িত্ব করার, কিন্তু তারা করেনি। এটা তাদের ব্যর্থতা। আগে অনেক নজির এরকম ঘটে গেছে। তারা তো নিজস্ব কোনো সফরে যায়নি, তারা রাষ্ট্রীয় সফরে গেছে। তো প্রধান উপদেষ্টা সেফলি সিকিউরিটির সাথে চলে যেতে পারলেন, তার সঙ্গে থেকে কেন উনি রেখে গেলেন? এই ব্যাখ্যা তাদেরকেই দিতে হবে। এটা আমি মনে করি রাষ্ট্রের ব্যর্থতা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রে চোরাগোপ্তা হামলা চালিয়েছে। বলেন, এর মাধ্যমে দলটির কলঙ্কিত চেহারা আরেকবার ফুটে উঠেছে। আর বিএনপির বিরুদ্ধে ভয়াবহ অপপ্রচারের অভিযোগ এনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কাউকেই গ্রিন সিগন্যাল দেয়া হয়নি। মঙ্গলবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শুভ মাহফুজের রিপোর্ট। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের গণতন্ত্র ও সংবিধান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র রক্ষা আন্দোলন। আমরা আমাদের সভায় বক্তারা বলেন, সংস্কারের নামে কালক্ষেপণ করছে সরকার। জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত গণতন্ত্র রক্ষার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। ষড়যন্ত্রকারী গোষ্ঠী আরো শক্ত করে এটা প্রচার করতে লাগলো যে সংস্কার হতে হবে, বিচার হতে হবে, তা না হলে নির্বাচন মানি না। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তারাই যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃবৃন্দের উপর হামলা চালিয়েছে। তারা এখনো সেই চোরাগুপ্তার মাধ্যমে হামলা চালছে, এমনকি বিদেশে নিজের দেশের সম্মান ক্ষুণ্ণ করে চোরাগুপ্তা হামলা দিয়ে তারা চেষ্টা করছে তাদের কলঙ্কিত অধ্যায়টা আরেকবার পরিষ্কার করতে, আরেকবার জনগণের সামনে নিয়ে যেতে। তারা এখনো বিশ্বাস করে না যে তারা অন্যায় করেছে, এত রক্ত, এত কিছু, কিন্তু এখনো বললে কোথায়, আমার সোনার বাংলাদেশ তো সুন্দর ছিল। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় তিনি অভিযোগ করেন বিএনপির মনোনয়ন নিয়ে কিছু গণমাধ্যম অপপ্রচার চালাচ্ছে। এসব সংবাদে বিভ্রান্ত না হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। যাচাই বাছাই করে যোগ্য ও সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য জনপ্রিয় ব্যক্তিকেই বেছে নিয়ে তাদের নাম প্রকাশ করা হবে। কোনো নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীকে গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেয়া হয়নি। প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরমেন্স ভালো তাকেই প্রার্থী হিসাবে মনোনীত করা হবে। বিএনপির মনোনয়ন দেওয়া হয় তার নিজস্ব গঠনতান্ত্রিক উপায়, কোনো সবুজ সংকেতের মাধ্যমে নয়। অন্যদিকে ২৪-এর গণ অভ্যুত্থানে শহীদ, আহত এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে হতাহত, গুমের শিকার ও অসুস্থ ২২টি পরিবারকে চিকিৎসা সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সহায়তা দেয়া হয়। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সাথে ছিলেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তাওহিদ হোসেন ও আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উদ্বোধনী অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধান উপদেষ্টা উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন, চিলির সাবেক প্রেসিডেন্ট মিচেল ব্যাচেলেট এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গারের সাথে বৈঠক করেন। এর আগে স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরের সাথে এক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচনের ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। একই দিনে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে সোশ্যাল বিজনেস, ইউথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো এবং উত্তরণের পথ নিশ্চিত করা প্রয়োজন। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় যোগ দেন। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার সহযোগী ও সমর্থকরা এ হামলায় জড়িত বলে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, বিমানবন্দরে রাজনৈতিক নেতাদের জন্য ভিভিআইপি প্রবেশাধিকার এবং নিরাপত্তা সুবিধা অব্যাহত রাখতে সর্বোচ্চ পর্যায়ের আনুষ্ঠানিক অনুরোধ করেও তা প্রত্যাখ্যাত হয়। এ কারণে প্রতিনিধি দল নিরাপত্তা ঝুঁকিতে পড়েন। ঘটনার পরপরই নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনের মাধ্যমে দ্রুত এবং আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়। এ ঘটনার পর প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। অন্তর্বর্তী সরকার বিদেশে তার প্রতিনিধিদের নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ফেডারেল এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সাথে নিবিড়ভাবে কাজ করছে। রাজনৈতিক সহিংসতা, ভয়ভীতি প্রদর্শনের ঘটনা দেশে কিংবা দেশের বাইরে হলে তা সহ্য করা হবে না, আইন ও কূটনৈতিক মাধ্যমে জবাব দেওয়া হবে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। ভারতের সংবাদ মাধ্যম এই সময়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে এক বার্তায় এই তথ্য জানিয়েছেন। দলের মহাসচিবের বক্তব্য দিয়ে বিভ্রান্তিকর শিরোনাম না করার অনুরোধ জানিয়েছে বিএনপি। বার্তায় উল্লেখ করা হয়, বিএনপি জামাতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে প্রশ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতের মিডিয়া। এই সময় বাংলাদেশের গণমাধ্যমগুলোতে ওই সংবাদের সূত্র ধরে কোনো বিভ্রান্তিকর শিরোনাম না করার আহ্বান জানিয়েছে বিএনপি। ভারতের সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়, বিএনপির কাছে জামাত ৩০টি আসন চেয়েছিল, বিএনপি উৎসাহ দেখায়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ মাধ্যমটিতে এই বক্তব্য দিয়েছেন বলেও খবরে প্রকাশ করা হয়। বিএনপির কাছে জামাত ৩০টি আসন চেয়েছে বলে ভারতীয় পত্রিকায় প্রকাশিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের বক্তব্যকে অসত্য বলে দাবি করেছে বাংলাদেশ জামাত ইসলামী। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, আসন নিয়ে এ ধরনের কোনো আলোচনা হয়নি কোনো পর্যায়েই। কোনো আলোচনা ওনাদের সাথে আমাদের কোনো পর্যায়ে হয়নি। আমাদের জানা মতো এটা একটা অসত্য বক্তব্য। এই ধরনের কোনো আলোচনা বিএনপির কারোর সাথেই হয় নাই, ওনার সাথে তো না, কারোর সাথে আমাদের হয়নি। সরকারের কাছে তো দাবি দিতে হয়, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই দাবি যেন কাকে চাপে রাখা বা কাকে খুশি করার জন্য এটা আমরা করি নাই। এটা আমরা জনকল্যাণেই ভেবেচিন্তেই আমরা এটা দিয়েছি। এটা শুধুমাত্র তো আমাদের দাবি না, এখন এটা একটা অর্থে বলা যায় এটা একটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে। আর অনেকগুলো রাজনৈতিক দল পিআর চাচ্ছে, হয়তো ফুল পিআর সবাই চাচ্ছে না, কিন্তু কোনো না কোনো ফরম্যাটে তো পিআর চাচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর প্রতীকের তালিকায় শাপলা নেই।
তাই জাতীয় নাগরিক পার্টির শাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই, জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। গতকাল আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। আক্তার আহমেদ জানান, নির্বাচন কমিশনের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা নেই, তাই এনসিপিকে অন্য প্রতীক বেছে নিতে হবে। ২-১ দিনের মধ্যে রাজনৈতিক দল নিবন্ধনের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে। বলেন, ২৮ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল, পর্যবেক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ শুরু করবে কমিশন। নির্বাচনী আচরণবিধি আরপিও নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কয়েকদিনের মধ্যেই প্রকাশ করা হবে। প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য আক্তার আহমেদের। সেই তালিকায় শাপলা প্রতীক নেই। এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ হচ্ছে যে আমাদের ১১৫টার যে শিডিউলটা করা হয়েছে সেখানে শাপলা প্রতীক নেই। নিয়মটা হচ্ছে যে প্রতীক যেটা আছে সে প্রতীকের ভিতর থেকে একটা নিতে হবে। সে প্রতীকে যদি শাপলা প্রতীক না থাকে তাহলে দেওয়ার সুযোগটা কোথায়? এনসিপিকে শাপলা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয় দেখে নেবেন বলে হুমকি দিয়েছেন দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই হুমকি দেন তিনি। সার্জিস জানান, ইসির বক্তব্য মতে কোনো আইনগত বাধা নয়, বরং মার্কার তালিকায় না থাকার কারণে এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না কমিশন। অথচ নিবন্ধনের জন্য আবেদন করার দিন শাপলা প্রতীকের কথা স্পষ্টভাবে জানানো হয়েছিল। এই তালিকায় শাপলা মার্কা যুক্ত করা কাদের কাজ ছিল? এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে? এমন প্রশ্ন সার্জিসের। স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান, দল বা এজেন্সির কথা মতো তারা উঠবস করেছে কিনা সেই সন্দেহ প্রকাশ করেন তিনি। সব ধরনের ভণ্ডামিকে রাজনৈতিকভাবে মোকাবেলার হুঁশিয়ারি দেন তিনি। শাপলা ছাড়া নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা দেখে নেয়ার হুমকি দেন সার্জিস আলম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, চাকসু ও হল সংসদ নির্বাচন ৩ দিন পিছিয়েছে। ভোট হবে আগামী ১৫ই অক্টোবর। গতকাল বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ডক্টর AKM আরিফুল হক সিদ্দিকী। তিনি জানান, ১২ই অক্টোবর নির্বাচনের তারিখ নির্ধারিত থাকলেও এর আগে পূজার ছুটির কারণে প্রার্থীরা প্রচারণার জন্য মাত্র ৫ কর্মদিবস সময় পেতেন। সোমবার প্রার্থী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ বিষয়ে শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেন। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে পরে মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের সভায় ১৫ই অক্টোবর নির্বাচন হবে বলে সিদ্ধান্ত হয়। আজ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, আর ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা। জন্ম শতবর্ষে এক ক্ষণজন্মা পুরুষ স্যামসন এইচ চৌধুরীর প্রতি শ্রদ্ধাঞ্জলি। তার অনুপ্রেরণা এক নতুন অধ্যায়ের সূচনা। তার জীবদ্দশায় দেখিয়ে গেছেন কিভাবে স্বপ্ন, সাহস আর নৈতিকতায় মানুষ সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে। আজ তার জন্মশতবার্ষিকীতে স্মরণ করি ব্যতিক্রমী জীবনকে, যা ছিল একাধারে যোদ্ধা, সাধক এবং একজন দূরদর্শী মানবপ্রেমীর উপাখ্যান। ২৫ সেপ্টেম্বর ১৯২৫ গোপালগঞ্জের আকুয়াকান্দিতে জন্ম হয় স্যামসন এইচ চৌধুরীর। পিতার ডাক্তারি পেশার সুবাদে শৈশব থেকেই দীক্ষিত হয়েছেন মানব সেবায়। ১৯৫৬ সালে মাত্র ৫,০০০ টাকা পুঁজি নিয়ে নিজ বাড়িতেই ওষুধ তৈরির কারখানা স্থাপন করেন। নাম দিলেন ইসনস। একমাত্র সহকারী হিসেবে পেলেন তার কর্মজীবনের সহযোদ্ধা স্ত্রী অনিতা চৌধুরীকে। ইসনস ছিল তার স্বপ্নের এক ক্ষুদ্র বীজ বপন। ১৯৫৮ সালে ৩ বন্ধুকে সাথে নিয়ে প্রতিষ্ঠা করেন স্কয়ার। প্রথম ৩ বছর কোনো লাভ না হলেও ১৯৮৫ সালে দেশের সব বহুজাতিক কোম্পানিকে পেছনে ফেলে স্কয়ার ফার্মাসিউটিক্যালস হয়ে ওঠে দেশ সেরা। ওষুধ শিল্পে সাফল্যের পর স্যামসন এইচ চৌধুরী তার প্রতিষ্ঠানকে আরও প্রসারিত করেন। সাধারণ পরিষদের উদ্বোধনী ভাষণে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের গুরুত্ব তুলে ধরলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এই অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইউরোপ সহ বিশ্ব সংস্থাটির ১৫৭টি দেশ। ঐতিহাসিক এক মুহূর্তের সামনে দাঁড়িয়ে ফিলিস্তিনিরা তো বটেই, গোটা বিশ্ব। অধিবেশনের শুরুতেই জাতিসংঘ মহাসচিব বলেন, মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠায় কার্যকর সমাধান হিসেবে ফিলিস্তিন রাষ্ট্র গঠন প্রয়োজন, তবে সব জিম্মি মুক্তি সহ এখনই স্থায়ী যুদ্ধবিরতি দরকার বলে মন্তব্য করেন তিনি। বলেন, গাজা হত্যাযজ্ঞে কোনো কিছু দিয়েই জাস্টিফাই করা সম্ভব নয়। একই মন্তব্য আর তীব্র ক্ষোভ ছিল ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার কণ্ঠেও। বলেন, গাজায় চলমান গণহত্যাকে কোনোভাবেই সমর্থন করা যায় না, তবে যথারীতি এর বিরুদ্ধে কথা বললেন ইসরায়েলের বন্ধু যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি হামাসের জন্য পুরস্কার বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন হামলায় ইরানের পারমাণবিক সমৃদ্ধির ক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলেও দাবি তার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তার ভালো সম্পর্ক ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধে ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
নিউ ইয়র্কে আক্তারের গায়ে ডিম নিক্ষেপ, যুবলীগ কর্মী আটক, ঢাকা এনসিপির বিক্ষোভ, সরকারকে দোষারোপ নাহিদ ও জামাতের, আওয়ামী লীগকে দুষছে বিএনপি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, সফরসঙ্গী নেতাদের উপর হামলায় সরকারের দুঃখ প্রকাশ। ভারতীয় মিডিয়ায় মির্জা ফখরুলের সাক্ষাৎকারে তোলপাড়, ভুলভাবে বক্তব্য উপস্থাপনের দাবি বিএনপি, আসন নিয়ে আলোচনার সত্যতা অস্বীকার জামাতের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টার আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।